জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজা রেফিন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নিরবিচ্ছিন্নভাবে চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বিশ্ব নেতাদের একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ৪২ মিনিটের ভাষণে রোহিঙ্গা সংকট, বৈশ্বিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা, গাজায় ইসরায়েলি হামলা সহ বৈশ্বিক নানা বিষয়ে জোরালো বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা সংস্কারমূলক কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি। তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অবিলম্বে নতুন তহবিল দাঁড়ালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশের প্রতি একযোগে সমর্থন জানিয়েছেন তারা। শুক্রবার নিউ ইয়র্কে এই বৈঠকে অংশ নেন লাটভিয়া, স্লোভিয়া, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া ও মরিশাস সহ বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। এ সময় তারা বাংলাদেশের গণতন্ত্র, অর্থনৈতিক পুনর্গঠন ও মানবাধিকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রফেসর ইউনূস বলেন, দীর্ঘদিনের সংকট পেরিয়ে দেশ এখন নতুন সূচনার পথে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আসন্ন জাতীয় নির্বাচনে সহযোগিতা কামনা করেন। গদবাঁধা রাজনীতি আর চলবে না, বিএনপিকে আদর্শিক দল হিসেবে জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের মনোজগতে বড় পরিবর্তন এসেছে, সেগুলো ধারণ করেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে ভীষণ থাকতে হবে। নতুন বাংলাদেশে শুধু রাজনীতিই নয়, অর্থনীতি ও খেলাধুলাকে গণতন্ত্রায়ন করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এবং তারেক রহমান সাহেবের আগামী দিনে স্পোর্টসকে নিয়ে যে স্বপ্ন উনি দেখছেন, এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটি অঞ্চলে। এবং এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে নস্যাতে পরিকল্পিত চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকাল 11টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে সহায়তা প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় রিজভী অভিযোগ করেন, এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। অন্তর্বর্তী সরকার থাকা সত্ত্বেও আওয়ামী সন্ত্রাসী ও অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে। এ সময় শেখ হাসিনার সমালোচনা করে বলেন, বিগত সময় 4 জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে। তাদের পরামর্শে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগে ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন। পরে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। জামায়াত ক্ষমতায় এলে কোনো দাবি আদায়ে জনগণকে আর রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEBর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন। এ সময় জামায়াতের আমির বলেন, আগামী 5 বছরে দেশে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা যাবে। আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান, এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের একটি কলেজের বিতর্ক উৎসবে একথা বলেন তিনি। নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি, আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আহ্বান করব এবং আমরা নতুন করে আমাদের জায়গা থেকে আবেদন করেছি। আবার তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই, তো এটা লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের। আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি, তখনই তারা ইনক্লুড করতো। তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব, এটার পরিচয় দিবে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবে কমিশন, কারো পক্ষে কাজ করার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এর আগে ইসি ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী জাতীয় নির্বাচন অন্যান্য যে কোনো জাতীয় নির্বাচনের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। ইসি সচিবালয় কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে এসব কথা বলেন প্রধান সহ নির্বাচন কমিশনাররা। সিইসি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে এগিয়ে যাচ্ছে কমিশন। একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে। সকালে আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠানে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের মেরুদণ্ড সোজা রয়েছে। ভোট সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ অন্যতম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং বা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সেই দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। 31 অক্টোবর পর্যন্ত যারা 18 বছর বয়প্রাপ্ত হবেন তাদের সবাইকে আগামী নির্বাচনের ভোটার তালিকায় আমরা সংযুক্ত করব। ভালো ইনফরমেশন দিয়েই খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে, আর খারাপ ইনফরমেশন সোর্সকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আনফরচুনেটলি মোর দ্যান 50% সোর্সেস আর নট ট্রেসেবল, এদেরকে ট্রেস করা যায় না। মাননীয় প্রধান উপদেষ্টা এখন ভিজিটিং ইউনাইটেড স্টেটস, জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে গেছেন। আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন, যতটা মিটিংয়ে উনি বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে, এই কথাটা কিন্তু উনি বলতে ভুলেন নাই। যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে।
অর্থনীতি চাঙ্গা করতে চাইলে দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করার তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর বিএফডিসিতে ব্যাংকিং খাত নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থার মধ্যে অর্থনীতি এগোবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত বাড়বে অর্থনীতির জন্য তা খারাপ হবে। এই ধরনের অন্তর্বর্তীকালীন কিংবা ট্রানজিশন পিরিয়ডের সরকার যত লম্বা হবে তত অর্থনীতির জন্য খারাপ হবে, এবং অর্থনীতিকে আমরা যদি আগের খুব দ্রুত অর্থনীতির বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে চাই এবং অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য উদ্যোগ নিতে চাই, তাহলে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই সেই দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। আজ পঞ্চমীর শুভলগ্নে বোধনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক শুভ সূচনা। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। এই নিয়ে জানাতে বরিশাল থেকে আমাদের সাথে আছেন অমিত হাসান। এবং অন্যদিকে পঞ্চমীর শুভলগ্নে বোধনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক শুভ সূচনা মণ্ডপে মণ্ডপে, যে অন্যদিকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। জমজমাট পূজার কেনাকাটা, শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানাতে শাঁখারী বাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। তবে আমরা শুরুতেই যেতে চাই অমিতের কাছে। অমিত, জানাবেন বোধন অনুষ্ঠান কখন শুরু হবে, সেটি বিস্তারিত জানাবেন। মাহফুজ, একটু জানিয়ে রাখি যে বোধনের মাধ্যমে আজকে যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সন্ধ্যার পর থেকে, বিশেষ করে আমি এখন যে মন্দিরটিতে রয়েছে এই মন্দিরটিতে রাত ৮টার সময় কিন্তু এই মূল যে পূজা শুরু হবে সেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বেল পূজার মধ্য থেকেই কিন্তু আজকে যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে এবং আগামীকালকে ষষ্ঠী পূজা হবে এবং তার মধ্যে থেকেই কিন্তু দেবী দুর্গার যে মূল অনুষ্ঠান সেটি শুরু হবে এবং পূজা মণ্ডপগুলোতে দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু চলমান রয়েছে। বিশেষ করে প্রতিমা তৈরি কিংবা সাজসজ্জার কাজ সেটি কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আলোকসজ্জার যে কাজগুলো রয়েছে সেগুলো চলছে এবং সড়কগুলোতে দেখা গেছে যে বিভিন্ন ধরনের আলোকসজ্জার মাধ্যমে কিন্তু বরিশাল নগরী পুরো জমজমাট আলোকসজ্জায় পরিণত হয়েছে এবং সন্ধ্যা হলেই কিন্তু সেই আলোকসজ্জা আসলে যে কোনো মানুষের দৃষ্টিকারে এমন একটি অবস্থা তৈরি হয়েছে এবং যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবছর আনন্দ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে তারা দুর্গাপূজার যে উৎসব সেটি কিন্তু তারা পালন করবেন এবং সেই অনুসারেই কিন্তু সকল ধরনের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন শেষ মুহূর্তের যে টুকটাক কাজ রয়েছে সেগুলো কিন্তু তারা করছেন এবং আমরা দেখেছি বরিশাল মহানগরীতে যে 47টি পূজা মণ্ডপে এবার পুজো অনুষ্ঠিত হচ্ছে সেই পুজোগুলোর সবগুলো মণ্ডপেই প্রায় কাজ শেষ হয়ে গেছে। দুই একটি মন্দিরে এখন শেষ মুহূর্তের যে কাজ সেটি চলমান রয়েছে, তবে বেশিরভাগ মন্দিরগুলোতেই কিন্তু পুরোপুরি কাজ শেষ। সন্ধ্যায় যে পুজো হবে সেই পুজোর মধ্য দিয়েই কিন্তু তারা দেবী দুর্গার যে মুখ আটকানো রয়েছে সেটি খুলে দেবে এবং মন্দির সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে বিকাল থেকেই যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু এসে ভিড় করছেন, দেখে যাচ্ছেন তাদের দুর্গা উৎসবের যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো এবং বিভিন্ন সাজসজ্জার মাধ্যমেই কিন্তু এবার যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে প্রতিমা সাজিয়ে তোলা হয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে, বিভিন্ন রঙে রঙিন করে তোলা হয়েছে এবং এবছর জেলায় যদি পূজা মণ্ডপের কথা বলি সেটা হচ্ছে 640 থেকে 44টি মণ্ডপে এবার দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। সেরা বিভাগে 2123টি মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। তো গতবার বছরের থেকে মহানগরীতেও 2টি পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে এবং জেলায় প্রায় 38টি পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে উৎসব মুখর পরিবেশেই কিন্তু এবার দুর্গাপূজার যে আয়োজন সেটি চলছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে, তাহলে বরিশালে যে মেট্রোপলিটন পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা এনশিওর করেছে এবং তারা বলছেন যে এবার পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দশমী পর্যন্ত কিন্তু সেই তৎপরতা চলমান থাকবে এবং সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। বিশেষ করে যে টহলের যে নিরাপত্তা ব্যবস্থাটি সেটা কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে এবং বাকি যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু চলমান রয়েছে। এছাড়া মন্দিরগুলোতে কিংবা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দেখা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বরিশাল থেকে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহফুজ।
অন্যদিকে রাজধানীর শাঁখারীবাজার থেকে শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানাতে আছেন পুলক, শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন শেষ মুহূর্তে কেনাকাটা কতটা জমজমাট হয়েছে এবং ক্রেতা উপস্থিতি কেমন? ঢাকঢোলের সুর আর শেষ মুহূর্তের কেনাকাটায় আজ কিন্তু জমে উঠেছে রাজধানীর শাঁখারীবাজার। আজ কিন্তু যে দুর্গাপুজোর কিন্তু পঞ্চমী এই পঞ্চমীর দিন থেকে মূলত বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি পর্যন্ত কিন্তু এই যে জমজমাট যে যারা পুজোর মার্কেট করতে এসেছেন তারা কিন্তু জমজমাট হয়ে ওঠে শাঁখারীবাজার ছাড়াও কিন্তু যে দেশের বা রাজধানীর যে মার্কেটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠছে। মূলত পুজোর মূল আচার শুরু হবে আগামীকাল মহাষষ্ঠী থেকে, তবে রাজধানীর শাঁখারীবাজারে সেই পুজোর আবহ কিন্তু আজ থেকেই স্পষ্ট। সকাল থেকে আমরা বিকেল পর্যন্ত দেখেছি ক্রেতা সমাগম কিছুটা কম ছিল, তবে বিকেল থেকে এখন যে সন্ধ্যা গড়ার আগ পর্যন্ত কিন্তু ক্রেতা সমাগম বাড়ছে। এখানে যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু মূলত শেষ মুহূর্তে যে মার্কেট রয়েছে তারা কিন্তু সেইগুলো করতেই আসছেন। কারো হাতে নতুন শাড়ি, কারো হাতে শিশুদের পোশাক, আবার কেউ গয়না কিনে কিন্তু ফিরছেন ঘরে। আমরা এখানে দোকানদার যারা রয়েছেন, ব্যবসায়ীরা, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে পঞ্চমীর দিন থেকেই পুজোর কেনাকাটার যে চাপটা সেটা বেড়ে যায়, বিশেষ করে বিকেল থেকে রাত অবধি এই তালিকায় এই কিন্তু ক্রেতারা আসেন এবং কাপড়, গয়না, প্রসাধনী আর অলংকারের দোকানে কিন্তু মূলত ক্রেতাদের সমাগম বেশি থাকে। সুতরাং আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আজকে থেকেই মূলত যে পুজোর যে মেইন যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো শুরু, তাই তাদের যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো কিন্তু তারা চালিয়ে দিচ্ছেন এবং সাথে যে প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনবেন সেগুলো কিন্তু আজ থেকে তারা শুরু করেছেন। তো এই ছিল হাফিজ আমার কাছে শাঁখারীবাজার থেকে সর্বশেষ। শাঁখারীবাজার থেকে পূজার শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানছিলাম। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কথা বলছেন সালাউদ্দিন আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি। বঙ্গত্ব বরণ করতে হয়েছে, তার মধ্যে 2 চোখের অন্ধত্ব আছে, 500 অধিক হাজার হাজার অন্ধত্ব বরণ করেছে, 1 চোখে বঙ্গত্ব বরণ করেছে চিরস্থায়ীভাবে। অনেক এত রক্তদানের মধ্য দিয়ে, এত ত্যাগের মধ্য দিয়ে, এত রক্তের সিঁড়ি বেয়ে আজকে আমরা এখানে এসেছি। বন্ধুগণ, আমরা এমনিতে আসতে পারি নাই। আমরা যেন আমাদের এই বিজয়ের ইতিহাস যেমন বলে যাব না, তেমনি আমাদের স্ট্রাগল, আমাদের সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস যেন আমরা ভুলে না যাই। আমাদের সামনের দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে যাচ্ছি, একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আমরা নির্মাণ করতে যাচ্ছি, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পাবো বলে আশা করছি, সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা প্রতিনিয়তই সেজন্য এখনো বরাবর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। কখনো সংস্কারের সংগ্রাম, কখনো নির্বাচন হওয়ার জন্য সংগ্রাম, কখনো বিচার নিষ্পন্ন হওয়ার জন্য সংগ্রাম। আজকে কেউ কেউ বলছে বিচার না হলে নির্বাচন হবে না, কেউ কেউ বলছে সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না, কেউ বলছে এটা না হলে নির্বাচন হবে না। আপনারা কি সবাই নির্বাচনের জন্য প্রস্তুত? বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত? রাস্তায় আস্তে আস্তে দেখলাম ধানের শীষের প্রতীকে ভোট চাওয়া হচ্ছে, স্লোগান লেখা হচ্ছে, আমাদের আগামীর ভোট, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক। আমাদের আরো স্লোগান আছে, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ, মিলেমিশে ধানের শীষের পক্ষে দেব ভোট, মিলেমিশে গর্ব দেশ। এই হচ্ছে আমাদের স্লোগান। আমি আপনাদের আহ্বান জানাবো, অতীতের স্লোগান এবং ভাষণ বকে রাজনীতির সমাপ্তি হয়েছে প্রায়। মানুষ এখন দেখতে চায় কর্মে আমরা কি করব, আমাদের কাজে আমরা কি প্রমাণ করব, সেটাই মানুষ এখন দেখতে চায়। অতীতের জীবনে মানুষ অনেক ভাষণ শুনেছে, মানুষ শোষণ দেখেছে, মানুষ অত্যাচার দেখেছে। মানুষ এখন আর ভাষণ এবং শোষণের রাজনীতিতে বিশ্বাস করে না। আধুনিক বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ এখন। আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায়,
তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে। সমস্ত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের জবাব দিতে হবে। আমরা কুমিল্লায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন সালাউদ্দিন আহমেদ, যুক্ত ছিলাম সেখানে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে 5 দিন ধরে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে হল প্রশাসন। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হল প্রাধ্যক্ষ দেবাশিস পাল। বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, রক্তদান ও বস্ত্র বিতরণ সহ নানা কর্মসূচি আয়োজন করেছে হল প্রশাসন। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে হল প্রাঙ্গণে 230টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গেটে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। প্রভোস্ট জানান, সব ধরনের পটকা ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ঘিরে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা নেই। অন্যান্য বছর হলের পুকুরে প্রতিমা বিসর্জন দেয়া হলেও এবছর বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হবে বলে জানান তিনি। শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য আলাদা নির্দেশনা দিয়েছেন হল কর্তৃপক্ষ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা তাদের। ঢাকেশ্বরী মন্দির থেকে যে র্যালিটি সদরঘাট পর্যন্ত গিয়ে প্রতিমা বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেয়, ঠিক সেখানে আমরা সেই র্যালিতে জগন্নাথ হলের মূর্তি সহ আমরা সেই র্যালিতে, জাতীয় র্যালিতে অংশগ্রহণ করব এবং আমরা প্রতিমা বিসর্জন দিব বুড়িগঙ্গা নদীতে। আশা করি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে না। আমরা সর্বদাই প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীতে দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত কর্মকর্তাগণ সচেষ্ট আছেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজি বাইকের সংঘর্ষে 2 নারী সহ 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ 3 জন। বেলা 12টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মাঝিগাতি বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ইজি বাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। আহত হয় শিশু ও নারীসহ আরও 5 জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে স্থানীয়দের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের গোপালগঞ্জ হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। পরে আরও 2 জন মারা যান। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষতির আশঙ্কায় দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়। এর আগে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ করা হয়। এ সময় জেলা সদরের চেঙ্গি ব্রিজ, চেঙ্গি স্কোয়ার, মহাজনপাড়া সহ অভ্যন্তরীণ ও আঞ্চলিক মহাসড়কে চোরাগুপ্তা পিকেটিং এবং গাছ কেটে গুড়ি ফেলে সড়ক আটকায় অবরোধকারীরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের পরিবহন। যুগ্ম ছাত্র জনতার এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম। গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জড়িতদের শাস্তির দাবিতে বুধবার থেকে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম মারা গেছেন। সকাল 10টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ফায়ার সার্ভিসের 4 কর্মী সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরের পর জানাজা শেষে গ্রামের বাড়ি শেরপুরের নকলায় জান্নাতুল নাইমের পারিবারিক কবরস্থানে তাকে দাফনের সিদ্ধান্ত হয়। গত 22শে সেপ্টেম্বর টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশে ফেমাস কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে 4 জন গুরুতর দগ্ধ হয়েছিলেন। এর মধ্যে ফায়ার ফাইটার শামীম আহমেদ গত
23 সেপ্টেম্বর ও নুরুল হুদা 24 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর 26 সেপ্টেম্বর স্থানীয় এক দোকান কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চট্টগ্রামের হালি শহরে ডাকাতির সময় এক নারীকে হত্যা করেছে ডাকাতরা। নগরীর মহুরিপাড়া এলাকায় গতরাতে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে অস্ত্র নিয়ে ঘরে ঢুকে দুই ডাকাত। ঢুকেই তারা গৃহবধূ ও বাচ্চাদের হাত পা বেঁধে ফেলে, তছনছ করে আসবাব আর জিনিসপত্র। এ সময় ওই গৃহবধূর মা লুৎফুন্নেসা চিৎকার করলে তাকে হাতে ছুরিকাঘাত ও মুখে কাপড় দিয়ে বেঁধে ফেলে ডাকাতরা। একসময় বৃদ্ধা লুৎফুন্নেসা মারা যায়। ডাকাতরা ঘরে থাকা 5 ভরি স্বর্ণ, প্রায় 1 লাখ টাকা ও 4টি মোবাইল নিয়ে যায়। এ সময় তারা উপরে আরেকটি বাসায় ডাকাতের চেষ্টাও করে বলে অভিযোগ স্বজনদের। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলে লাইন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ বশিরউদ্দিন ও ছেলে রেদওয়ান আহমেদ 5 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। পুলিশ জানায়, গত 23 সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গলের ইলামপাড়া গ্রামের একটি পাহাড়ি ছড়ার ভেতর দিয়ে যাওয়া তেল লাইন লিকেজ হয়। এ সময় ছড়া দিয়ে তেলের সাথে বিভিন্ন প্রজাতির মাছ ভাসতে দেখে শিকারে নামেন একই গ্রামের বশিরউদ্দিন ও তার ছেলে রেদওয়ান আহমেদ। সে সময় ভাসমান তেল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে পাহাড়ি ওই ছড়ায় আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হন বাবা ও ছেলে। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে সিলেট হাসপাতালে এবং পরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। 5 দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে বাবা ছেলে মারা যান। সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরতে ও আন্তর্জাতিক মহলের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে সমাবেশ করেছেন রোহিঙ্গারা। উখিয়ার খাইংখালির 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সকাল 9টা থেকে 2 ঘন্টা এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মিয়ানমারের ফেরার নিরাপদ পরিবেশ তৈরির জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা। সমাবেশে বক্তারা নিজ দেশে ফেরার ব্যাকুলতার কথা তুলে ধরেন। একই সঙ্গে মিয়ানমারের সংগঠিত গণহত্যার ন্যায় বিচার দাবি করেন। 30 সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য স্থায়ী সমাধান আসবে বলেও আশা প্রকাশ করেন রোহিঙ্গারা। এছাড়া 8 বছরের বেশি সময় ধরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোহিঙ্গা নেতারা। বাংলাদেশে বর্তমানে 13 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রিত, যাদের বেশিরভাগেরই 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইস্যুরে ডিমান্ডরে ইনক্লুডরে ওপেনিয়ন কল আগামী 30 তারিখ সেপ্টেম্বর মাঝে ইউএনের মাঝে হাই লেভেল কনফারেন্স চলিব, যা রোহিঙ্গার ইস্যু বলি হইব। এই কনফারেন্স মাঝে আর গ্রাস রুটত রিয়েল ভিকটিম যা তারা আছে তারা তরফ হনকবার রিপ্রেজেন্টেশনের অপরচুনিটি নফা। অর্থনৈতিক সম্ভাবনাই পর্যটনের একমাত্র লক্ষ্য নয়, নিরাপত্তা আর আনন্দকেই মূল লক্ষ্য হিসেবে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শনিবার দুপুরে জাতীয় পর্যটন কর্পোরেশনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, পর্যটন মহাপরিকল্পনায় নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে সরকার অংশীজনদের সঙ্গে কাজ করছে। একই সঙ্গে ভ্রমণকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকে নজর দেওয়ার তাগিদ দেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহিন সুলতানা। চলো ঘুরতে যাই, এই জিনিসটাকে আমরা কতটুকু সহজ করতে পারি, কতটুকু আনন্দময় করতে পারি, কতটুকু নিরাপদ করতে পারি, সেই উদ্দেশ্যে সকলে এখানে যারা অংশীজনরা আজ এসেছেন, আমরাও তাদের সাথে আরো বেশি আলোচনা করব, ন্যায় ভিত্তিক করতে পারি, এটাও খুবই ইম্পর্টেন্ট। পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপের দরজা কখনোই বন্ধ হয়নি, জীববৈচিত্র্য রক্ষায় সাময়িক নিয়ন্ত্রিত ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দুপুরে রাজধানীর পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে মাইকেল অ্যাঞ্জেলা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, সেন্ট মার্টিন ব্যবসায়ীদের নয়, সবার। দ্বীপটি বাঁচাতে পারলে পরিবেশও রক্ষা পাবে, নইলে সেখানে হোটেল রিসোর্ট গড়ে উঠবে, ব্যবসায়ীরা লাভবান হলেও পরিবেশ ধ্বংস হবে। সিলেটের সাদা পাথর নিয়ে তিনি বলেন, যে তাণ্ডব শুরু হয় তা 2006 সাল থেকে চলে আসছে। জনমতের চাপে প্রশাসন বাধ্য হয়ে পাথর উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে সিলেটের পাহাড়ি স্রোতধারা রক্ষায় মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে, যেখানে সহযোগিতা করছে নেদারল্যান্ডস। জানুয়ারির মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন তিনি। বাংলাদেশি দাবি করে পুশিন করা 6 ভারতীয়কে ফেরত নেয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই রায় ঘোষণা করে দেশটির আদালত। চলতি বছরের শুরুতে জোর করে বাংলাদেশে পাঠানো হয় 6 ভারতীয়কে। তাদের মধ্যে রয়েছেন সন্তান সম্ভবা নারী সোনালী খাতুন। সোনালী ও তার পরিবার প্রায় 2 দশক ধরে গৃহ পরিচারিকার কাজ করতেন। গত জুনে রোহিণী থেকে তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ, পরে তাদের অবৈধ অভিবাসী সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই ঘটনায় মামলায় গেল শুক্রবার রায় দেয় কলকাতা আদালত। সেখানে তাদের পুশিনকে অবৈধ ঘোষণা করে 4 সপ্তাহের মধ্যে তাদের পশ্চিমবঙ্গে ফেরানোর আদেশ দেয়া হয়। এই রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। Countries are already under strain due to alleged persecution of minorities under Yunus's rule. Now, speaking on this issue, Bangladesh's Foreign Affairs Advisor Mohammad Tawheed Hussain has accused India. দীর্ঘ 16 বছর পর কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলছেন তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এখানে আরো কয়েকজন সিনিয়র বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করে দিয়ে গেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের একটি মূল প্রতিপাদ্য থাকতে হবে। কি সেটি হচ্ছে ঐক্য, সেটি হচ্ছে জনগণ, সেটি হচ্ছে দেশ গঠন বা পুনর্গঠন। কি ঐক্য, জনগণ এবং দেশ পুনর্গঠন। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে যে প্রায় 1,500-এর মতন আজকে কাউন্সিলর উপস্থিত আছেন, এই 1,500 কাউন্সিলর সহ আরো বিভিন্ন পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, বিভিন্ন আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আছেন। কুমিল্লা বলুন, সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। বিগত 15-16 বছর আমরা আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে, বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত 15-16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। স্বৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে, দেশকে কি অবস্থায় রেখে দিয়ে গেছে, তা আপনাদের সামনে এর আগের বক্তারা তুলে ধরেছেন, আমি সেই বক্তব্যে যাচ্ছি না। প্রিয় ভাই বোনেরা, আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে। আমাদের নেতাকর্মীরা হত্যা, খুন, গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হাত করা অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে, হাত করা অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে, হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। প্রিয় সহকর্মী, প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাহলে এখন হচ্ছে সামনে অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে, হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। প্রিয় সহকর্মী, প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাহলে এখন কি? এখন হচ্ছে সামনে দেশ গঠন, এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজকে এখানে বহু বক্তা, আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছে। এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে? কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই এরকম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রিয় ভাই বোনেরা, একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয়। সকলে মিলে যখন কাজ করে, শ্রমিকরা একসাথে যখন কাজ করে, তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয়। কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না। ঠিক এই দেশটি হচ্ছে আপনার, আমার, আমাদের সকলের ঘর। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে ডাকাত পড়েছিল গত 15-16 বছর যাবৎ। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। এই দেশকে গঠন করতে হবে, কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি, অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2-3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থন করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে দেশের নারীদের আমরা ক্ষমতায়ন করব, কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে, এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের সর্বস্তরের জনগণ, সেটি কিশোর হোক, সেটি তরুণ হোক, সেটি মধ্যবয়স্ক জনগণ এবং দেশ গঠন। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মুরব্বীও উপস্থিত আছেন। আমরা যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে শুনেছি, আমরা যারা আজ আমাদের মধ্যবয়সী বা আমাদের থেকে যারা কম বয়সী আছে, আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে এক স্বৈরাচার চেপে বসেছিল দেশের মানুষের কাঁধে। পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল, একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে, জনগণ যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, বিতাড়িত করেছে। বিগত 15 বছরে আরেক স্বৈরাচার বসেছিল, সেই স্বৈরাচারকেও বিতাড়ন করেছে জনগণ। প্রিয় ভাই বোনেরা, আজ জাতীয়তাবাদী শক্তির সকল নেতা, সকল কর্মী যদি আমরা ঐক্যবদ্ধ না হই, মন দিয়ে শুনবেন কথাটি, এই কথাটি শুধুমাত্র আমি কুমিল্লা জেলা, দক্ষিণ জেলার জন্য বলছি না, শুধু কুমিল্লা অঞ্চলের মানুষ না, এই কথাটি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্য করে আমি বলতে চাই, আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে, 1/11 এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। আসুন, আজানের সময় হয়ে যাচ্ছে, বহু মানুষ একটু পরে আমরা মসজিদে ঢুকবো, আল্লাহর কাছে আমরা মাথা নত করব। আসুন, আমাদের একটি আজকে লক্ষ্য থাকবে। কি সেই লক্ষ্য? সেই লক্ষ্য হচ্ছে আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী এই সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সহ সমগ্র বাংলাদেশের বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নাই।
দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। প্রিয় ভাই বোনেরা, আজ এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমি বারবার আপনাদেরকে বলেছি, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে চলা আন্দোলন থামাতে অঞ্চল জুড়ে কারফিউ জারি রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। এই বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে পরিবেশ সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াংচুককে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগ এনেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাতিল করা হয়েছে তার সংগঠন স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখের FCRA এর রেজিস্ট্রেশন। আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় দলের নির্বাচকের পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচনে খুলনা বিভাগ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শনিবার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন রাজ্জাক। এরপরই জানান নিজের সিদ্ধান্তের কথা। তার পদত্যাগের ফলে জাতীয় দলের নির্বাচকের সংখ্যা আবারও নেমে এলো 2 জনে। গেল শনিবার সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে নির্বাচক হিসেবে নিযুক্ত করে বিসিবি। আর এর 1 সপ্তাহের ব্যবধানে পদ ছাড়লেন রাজ্জাক। 2021 সালে বিসিবি নির্বাচকের দায়িত্ব নেন এই স্পিনার। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এই ছিল এখন চারদিকে।